নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের প্রণাম জানাই। দেখুন, আমাদের জন্মছকের আমি বারবার বলি, গ্রহ নক্ষত্রের কানেকশনের পরিপ্রেক্ষিতে অনেক সমস্যা জীবনে আসে। সেই রকমই এই যে 9টা গ্রহ বারবার বলে থাকি, এবং তার মধ্যে দুটো ছায়াগ্রহ রয়েছে, একটা হচ্ছে রাহু এবং একটা হচ্ছে কেতু। এদের কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে জন্মছকের ওপর। এবং এই যে রাহু এবং কেতু, তার জন্ম বৃত্তান্ত আপনারা মোটামুটি অনেকেই জানেন। আমি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি যে তারা কিন্তু যে আমাদের যে দেবতারা এবং রাক্ষসকুল যারা সমুদ্র মন্থন করেছিল, এবং সেই সমুদ্র মন্থনে যে রত্নগুলো উঠে এসেছিল তার মধ্যে কিন্তু অমৃত উঠে এসেছিল, এবং সেটা দেবতাদের কিন্তু প্রাপ্য ছিল বা প্রাপ্য হয়েছিল, দেবতারা পেয়েছিল সেই ভাগের মধ্যে। এবং সেখানে কিন্তু রাক্ষসকুল কেউ পায়নি বা দৈত্যকুল কেউ পায়নি। কিন্তু এই দৈত্যকুল যখন পেল না, দৈত্যদের মধ্যে একজন এই যে রাহু কেতু হলো, এবং এরা দৈত্যকুলের একজন ছদ্মবেশে সেই দেবতাদের মধ্যে অবস্থান করেছিল, এবং যখন অমৃত দেওয়া হচ্ছিল তার মধ্যে এই দৈত্যকেও দেওয়া হয়েছিল, এক দৈত্যকে। এবং সেক্ষেত্রে কিন্তু যখন চন্দ্র এবং সূর্য দেখে ফেলেছিল বা বুঝে ফেলেছিল যে এ আমাদের দেবতাদের মধ্যে কেউ পড়ে না, এই দৈত্যদের একজন, তখন সে না যখন বিষ্ণুকে বলে, বিষ্ণুর সুদর্শন অর্থাৎ সেই চক্র দিয়ে কিন্তু সেই দৈত্যের গলা ছেদ করে দেওয়া হয়। কিন্তু যেহেতু গলার মধ্যে দিয়ে দিয়েছিল, সেই জন্য সেই রাহুর কিন্তু ধড় থেকে কিন্তু মুন্ডুটা আলাদা হয়ে যাওয়ার কারণে সেই ধড়টা অর্থাৎ একটা কিন্তু যেহেতু গলায় পড়েছিল, সেক্ষেত্রে মুন্ডুটা কিন্তু সবসময় জাগ্রত, মানে সজাগই আছে। কিন্তু এদের দুটো খণ্ড হয়ে যায়, এবং একটা খণ্ড হচ্ছে কেতু যেটা ধড়ের দিক, আর একটা হচ্ছে রাহু যেটা মুন্ডুর দিক। তাহলে এই হচ্ছে এদের কিন্তু শাস্ত্রীয় যে ব্যাখ্যা রয়েছে সেটা বললাম। এবং এই রাহু কেতু কিন্তু তাদের অবস্থানও হয়েছে এই জন্মছকের গ্রহ নক্ষত্রের সঙ্গে কিন্তু কানেক্টেও তারা হয়ে গেছে, কারণ যেহেতু সেই অমৃত সুধার জন্য। এবং এর সঙ্গে সঙ্গে আরও অনেক ধরনের ব্যাখ্যা রয়েছে। এবার এই যে রাহু আর কেতু, বা বিশেষ করে এই রাহু গ্রহটা একটা জীবনকে রাজা বানিয়ে দিতে পারে, আবার একটা জীবনকে, একটা ব্যক্তিকে, একটা মানুষকে ভিখারি বানিয়ে দিতে পারে, একটা জাতককে বা একটা জাতিকাকে খুব উচ্চ সম্মানের জায়গায় নিয়ে যেতে পারে। আর এই রাহু এবং কেতু তাকে একদম নিম্নগামী করে সমাজ থেকে কিন্তু বাইরে বার করে দিতে পারে। সুতরাং এই রাহু খুব গুরুত্ব রয়েছে আমাদের জন্মছকে। আপনার ক্ষেত্রে কীভাবে আছে, কোন জায়গায় আছে, কিভাবে কানেক্টেড হয়েছে, এগুলো বিচার্য বিষয়। কিন্তু রাহুর সঙ্গে বেশ কিছু গ্রহ কানেকশন যদি হয়, আমি এর আগে আলোচনা করেছিলাম যে শাপিত দোষ, এবং এই যে রাহুর সঙ্গে আবার কেতুর, রাহুর সঙ্গে আপনার শনির কানেকশন হলে আবার চন্দ্রমণি যোগ হয়। এই চন্দ্রমণি যোগ আর শাপিত দোষ দুটো গ্রহের কানেকশান একই, কিন্তু ভাবগত কানেকশান আলাদা। এবং এদের নির্দিষ্ট যে ভাবের কানেকশানগুলো এবং নির্দিষ্ট রাশি কোন রাশিতে কি কানেক্টেড হচ্ছে, এগুলোর কিন্তু বিচার রয়েছে। কারণ একটা যেটা শাপিত দোষ হলে একটা জাতক জাতিকার জীবনে কিছু হতে চায় না, কোনো কাজ হতে চায় না, জন্ম থেকেই তার শুভ কাজ হতে চায় না, তার কর্ম, তার বিবাহ, তার নিজস্ব যে ভালো জায়গা, সেগুলো প্রত্যেকটা কাজে বাধা হয়, তার সন্তান ক্ষেত্রেও বাধা হয়। তাহলে এইগুলো কিন্তু বাধা তৈরি করে শাপিত দোষ, অর্থাৎ এই রাহুর সঙ্গে কানেক্টেড। আবার এই রাহুর সঙ্গেই যদি শনি কানেক্টেড হয়ে তার নির্দিষ্টভাবে কানেকশন পায়, এবং সেখানেও কিন্তু চন্দ্রমণি যোগ হয়, যে চন্দ্রমণি যোগে একটা জাতক জাতিকা সে জিরোর থেকে হিরোতে পৌঁছে যেতে পারে। কিন্তু আপনার জন্মছকে কোন জায়গায় কিভাবে কানেকশন আছে সেগুলো কিন্তু দেখতে হবে, এবং সেইভাবে সঠিক প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি, সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। সেই জন্য আগামী যে অমাবস্যার তিথি রয়েছে, যে রটন্তী কালী পূজা, এবং ঠিক তার আগের দিন রাহুর যে ইষ্ট দেবতা রয়েছে, সেই ইষ্ট দেবতার সে হচ্ছে ছিন্নমস্তা, তার কিন্তু আবির্ভাব দিবস রয়েছে। এবং এখানে অবশ্যই আর একটা গ্রহের, সেটা হচ্ছে মঙ্গল গ্রহের ইষ্ট দেবতার সেই বগলামায়ুর কিন্তু আবির্ভাব দিবস রয়েছে। যাদের মাঙ্গলিক বা মঙ্গল সংক্রান্ত বিভিন্ন সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই নির্দিষ্ট
কিন্তু তিথিতে খুব কার্যকারী, বারবার বলছি খুব কার্যকারী। আবার রাহু যেমন বললাম যে এই চন্দ্রমণি যোগ হলে একটা জাতক জিরোর থেকে হিরোতে পৌঁছাতে পারে, আবার ওই কোনো জাতক জাতিকা হিরোর থেকে আবার জিরোতে পৌঁছে যেতে পারে যদি কিন্তু আপনার মধ্যে শাপিত দোষ থাকে। আবার এই রাহু যদি একটা শুক্রর সঙ্গে কানেক্টেড হয়ে এবং চন্দ্রের সঙ্গে কানেক্টেড হয়ে দ্বিতীয়ভাবে বা নির্দিষ্টভাবে গিয়ে কানেকশন পায়, দ্বিতীয় বা দ্বাদশে কানেকশন পায়, তাহলে সেই সকল জাতক জাতিকার দেখা যায় তার ব্যভিচারী তার মনোভাব, ব্যভিচারী, অর্থাৎ সে যদি ছেলে হয় মেয়েদের সঙ্গ বেশি চাইবে এবং তার কারণে সে নেশায় আসক্ত হয়ে যাবে এবং জীবনে প্রচুর অর্থ নষ্ট করবে। এরা বেহিসাবি কাজ করে, বেহিসাবি খরচ করে এবং বেহিসাবিভাবে চলে। এরা বিশেষ করে নিজের পরিবার থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যায়। তাহলে এটাও কিন্তু রাহুর কানেকশান। এবং এরা সাধারণত যা কিছু ব্যবহার করে একটু লাক্সারিয়াস জিনিসগুলো ব্যবহার করতে পছন্দ করে, কারণ রাহুর সঙ্গে যখনই শুক্র কানেক্টেড হবে, শুক্র আমাদের লাক্সারিয়াস বিষয়গুলো বা প্রসাধনী বা খুব স্ট্যান্ডার্ড ক্যাটাগরির এই ধরনের বা কোনো ক্ষেত্রে শৌখিনতার জায়গাগুলোকে নিয়ে যায় শুক্র, এবং সেখানে যখনই রাহু থাকে সেটাকে আরও গুণ বাড়িয়ে দেবে। এবং সেখানে যদি কানেকশান পায় ওই যেমন বললাম চন্দ্রের, তাহলে লিকুইড জিনিস অর্থাৎ বিভিন্ন ধরনের তরল জাতীয় কোনো নেশার মধ্যে সে আসক্ত হতে পারে। কোনো ছেলেদের হলে কোনো মেয়েদের বা আদার্স, অর্থাৎ এখানে বলা হয় যে ছেলে হলে মেয়েদের সঙ্গে সম্পর্ক তৈরি করে বেশি, আবার মেয়ে হলে ছেলেদের সঙ্গে সম্পর্ক বেশি তৈরি করে এরা। তাহলে এই ক্ষেত্রে কোনো সময় দেখবেন যে সমাজের থেকে তারা অনেকটা নিম্নগামী হয়ে যাচ্ছে, সমাজ তাকে অ্যাকসেপ্ট করছে না। কোনো সময় দেখবেন বাবা মারা অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই সকল জাতক জাতিকাকে নিয়ে। তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটা রাহু কানেক্টেড। রাহু যদি আপনার ক্ষেত্রে অশুভ দেয় তাহলে আপনার জীবনকে দুর্বিষহ করে দেবে, আপনার পরিবারকে দুর্বিষহ করে দেবে, আপনার সন্তান দেখবেন ধীরে ধীরে অধঃপতনের দিকে নেমে যাবে যদি তার ক্ষেত্রে এই ধরনের দোষ বা এই ধরনের সমস্যা থাকে। রাহুর সঙ্গে দেখবেন অনেক সময় যে বৃহস্পতি কানেক্টেড হয়। আমি বারবার বলি যে গুরুস্থানীয় যে সকল মানুষ রয়েছে তাদেরকে এরা সম্মান করতে চায় না, অর্থাৎ এই গুরুচণ্ডাল দোষ, রাহু এবং বৃহস্পতি কানেক্টেড, এরা গুরুচণ্ডাল দোষ তৈরি করলে দেখবেন একটা জাতক জাতিকা যে নিজের মধ্যেও চলতে পছন্দ করে, নিজে যেটা ভালো মনে করবে সেটাই করতে যায়, এবং এই করতে গিয়ে তার পরিবারকে তারা কিন্তু সম্মান করতে পারে না, বা কোনো ক্ষেত্রে বাবা মায়ের প্রতি কিন্তু বিভিন্নভাবে মানসিকভাবে অত্যাচার, এবং সেই বাবা মায়ের দুঃখ কষ্ট কোনোভাবে সে বুঝতে চায় না, এবং সেই বাবা মায়ের কথা তো অবাধ্য, পুরোপুরি অবাধ্য হয়ে যায়। তাহলে আমরা বরাবর বলি যে একটা অবাধ্য সন্তান কেন হয়, তার জন্য কিন্তু এই একটা কারণ রয়েছে, যেটা আর যাদের ক্ষেত্রে আছে যে গুরুচণ্ডাল দোষ। দেখবেন এই গুরুচণ্ডাল দোষ থাকলে একটা স্টুডেন্ট সে তার শিক্ষকের কাছে ঠিকমতো পড়তে যেতে চায় না, বা তার পড়াটাও রেডি করতে পারে না, বা তার সেইখানেও একটা সমস্যা তৈরি হয়। তাহলে এগুলো প্রত্যেকটার প্রতিকার প্রতিবিধান আছে। রাহু কানেক্টেড, রাহুর ইষ্টদেবতা আমাদের জানি যে দশ মহাবিদ্যার মধ্যে যে ষষ্ঠ দেবী ছিন্নমস্তা রয়েছে, তার কিন্তু আবির্ভাব দিবস আগামী 8 এবং 8 তারিখ। অর্থাৎ এই জায়গাগুলোকে কাজে লাগানোর জন্য আমি বারবার বলছি যে আমি যে কোনো তিথি নক্ষত্র আপনার জীবনকে কিন্তু পরিবর্তন করতে পারে। আপনার ক্ষেত্রে কি সমস্যা আছে সেই সমস্যা অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। এবং দেখবেন যে এই যে রাহু অনেক সময় যদি রবি কানেক্টেড হয়ে যায়, তাহলে রাহুর সঙ্গে রবি কানেক্টেড কেন হয়? কারণ রবি কিন্তু সব থেকে বড় শত্রু রাহুর। কেন? আমি যে প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে রাহুর জন্ম বৃত্তান্ত, একমাত্র কিন্তু সেই দস্যু সেই অমৃত সুধা পান করছিল, একমাত্র দুজন দেখেছিল, এক হচ্ছে চন্দ্র, একজন হচ্ছে রবি। সেই জন্য চন্দ্রের ওপর বেশি কিন্তু ডিস্টার্ব করে চন্দ্রকে কেতু, আর রবিকে ডিস্টার্ব করে হচ্ছে রাহু। রবি হচ্ছে সব থেকে বড় শত্রু হচ্ছে রবির রাহু, আর চন্দ্রের সব থেকে বড় শত্রু হচ্ছে কেতু। সুতরাং এই জন্য বলা হচ্ছে রবি আর রাহু থাকলে পরে গ্রহণ দোষ তৈরি হয়, এবং একটা জাতক জাতিকার মধ্যে যে প্রতিভাগুলো থাকে সেই প্রতিভা বিকশিত হতে দেয় না গ্রহণ অবস্থা। আমাদের যখন দেখবেন যে সূর্য গ্রহণ হয়, দিনের বেলায় অন্ধকার হয়ে যায়, অর্থাৎ
যে সময়টা ঝাঁ চকচকে পরিষ্কার লাইট থাকা প্রয়োজন, সেই দিনটা তো সেই চকচকে লাইট তো দেখেনি না, বরঞ্চ অন্ধকার ঝিমিয়ে আসে। একটা জাতক জাতিকার মধ্যেও এই জিনিসটাই তৈরি হয়, কারণ সেই জাতক জাতিকার মধ্যে যে প্রতিভাটা রয়েছে, সে এতদিন ভালো পড়াশোনা করেছে, ভালো স্ট্যান্ডার্ড রেজাল্ট করেছে, সে ক্লাসের একটা পজিশান পেয়েছে, কিন্তু সেই এডুকেশন কোয়ালিফিকেশান নিয়ে সেই জাতক জাতিকার তার নির্দিষ্ট যে কর্ম পাওয়া উচিত সেটা পাচ্ছে না, বারংবার ডিস্টার্ব হচ্ছে, বা তার প্রতিভা অনুযায়ী সেই কর্মটা করতে পারছে না। এটা গ্রহণ দোষের একমাত্র কারণ, এবং এই জন্যই আমি বারবার বলি এগুলো সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান, কার ক্ষেত্রে প্রতিকার, কার কোন গ্রহের প্রতিকার করলে আপনার ক্ষেত্রে ভালো হবে। এক্ষেত্রে অনেক অনেক ধরনের প্রতিকার দিয়ে থাকেন, কিন্তু আলটিমেটলি কাজে সেইভাবে লাগে না। আমি বারবার বলে থাকি যে দৈবিক প্রতিকার প্রতিবিধান যথেষ্ট কার্যকরী, এবং এগুলোর সঠিক গাইডলাইন অবশ্যই প্রয়োজন। আপনি যদি এগুলো নিয়ে চলতে পারেন, দেখবেন আপনার ক্ষেত্রে সমস্যার সমাধান অবশ্যই হবে। রাহু দেখবেন অনেক সময় শুক্র কানেক্টেড হয়ে যায়, বিবাহের পরেও অনেক সময় দেখবেন যে অর্থাৎ এখানে বলা হয় যে বিবাহের পরে অসৎ সঙ্গ অবলম্বন করা, বা দেখা যাচ্ছে যে ব্যভিচারী দোষের কানেকশন পেয়ে যাওয়া, বা দেখা যাচ্ছে যে কোনো রকমের কিন্তু যে আপনি কোনো সম্পর্কে জড়িয়ে গেলেন বিবাহের পরেও, কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা আপনি আকৃষ্ট হয়ে তার সঙ্গে সম্পর্ক তৈরি করে ফেললেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ওই রাহুর সঙ্গে শুক্র কানেক্টেড হলে এগুলো সাধারণত হয়। এবং এই রাহু শুক্র সেক্ষেত্রে কিন্তু বয়স মানে না, এটা জানবেন। অর্থাৎ আপনার ক্ষেত্রে জন্মছকের কোন কানেকশান কোথায় আছে এবং কিভাবে কানেক্টেড হচ্ছে, কত ডিগ্রিতে আছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, তার উপর ডিপেন্ড করবে আপনার ক্ষেত্রে কি ধরনের সমস্যা আসবে। আমি বারবার বলে থাকি 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জন্মছক তৈরি হয়, এবং একটা জন্মছকের টোটাল ডিগ্রি হচ্ছে 360 ডিগ্রি রয়েছে, এবং 12টা ভাবের যে কানেকশান রয়েছে প্রত্যেকটা ভাবের মান আছে 30 ডিগ্রি করে, এবং এর মধ্যে করে প্রত্যেকটা ভাবে 3টে করে নক্ষত্রের কিন্তু অবস্থান রয়েছে, এবং কখনো কোনো কোনো নক্ষত্রের পূর্ণ মান আছে, কখনো কোনো কোনো নক্ষত্রের স্বল্প মান আছে, কিন্তু একটা নক্ষত্রের যে মান আছে সেটা হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট করে, এবং এই 13 ডিগ্রি 20 মিনিটের আবার 4টে করে ভাগ আছে, যেটা এক একটা নক্ষত্রের 4টে পাদ আছে, সেই 4টে পা বা অনেক সময় লেগ বলা হয়, এবং এই এক একটা লেগের মান হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট করে। সুতরাং কোথায় কিভাবে কানেকশন করছে আপনার জন্মছকের নির্দিষ্ট গ্রহ নক্ষত্র এবং তার সঙ্গে সঙ্গে ভাব কানেকশান, সেটা কিন্তু সঠিকভাবে তার বিচারের জায়গা রয়েছে। যদি আপনার জন্মছক সেইভাবে সঠিক বিচার করে নির্দিষ্ট মান অনুযায়ী আপনার তার প্রতিকার প্রতিবিধান দেওয়া যায়, তাহলে আপনি কিন্তু, আমি বারবার বলে থাকি, সেখান থেকে আপনি বেরোতে পারবেন। আজকে যে বিষয় রাহু কুপ্রভাব, রাহু কতটা খারাপ জায়গা নিয়ে যেতে পারে। একটা জাতক জাতিকার রাহু এবং কেতুর প্রভাবেই কিন্তু আপনার জন্মছকে তৈরি হয় কাল সর্প যোগ। যে কাল সর্প যোগ আপনাকে হওয়া কাজে বাধা দেয়, আপনি হয়তো কিছু করতে যাচ্ছেন, করতে দেবে না, আপনাকে স্টার্টিংটা করিয়ে দিল কিন্তু ফিনিশিং দেবে না। কাল সর্পযোগ এইরকমই মারাত্মক জায়গা তৈরি করে। রাহু আপনাকে বারংবার আপনার মনকে প্রভাবিত করে আপনাকে অন্য পথে পরিচালিত করে দেয়, রাহু করে। এবং এই কাল সর্পযোগে কোনো সময় দেখা গেল প্রচুর অর্থ দিয়ে দেয়, আর কোনো সময় আপনাকে ভিখারি বানিয়ে দিতে পারে। এবং যখন দেখবেন কোনো কোনো সময় আপনার সমাজ আপনাকে দেখলে ঘৃণা বোধ করবে, আপনাকে দেখলে এই রাহুর প্রভাব কুপ্রভাব যদি আপনার জীবনে আসে, তাহলে সমাজের মানুষ কিন্তু আপনাকে দেখে ভয়ে পালিয়ে যাবে। তাহলে এরকম পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যায় রাহুর কারণে। আবার এই রাহু কিন্তু আবার মঙ্গল কানেক্টেড হয়ে গেলে সেক্ষেত্রে তৈরি হয় একটা জাতক জাতিকার মধ্যে ছন্ন ছাড়া দোষ। সেই ছন্ন ছাড়া দোষের একটা নির্দিষ্ট লিমিট আছে। বাচ্চা বয়স অর্থাৎ সে তার শৈশবকালে ছন্ন ছাড়া দোষের এক ধরনের প্রভাব, বালককালে এক ধরনের প্রভাব, কৈশোরকালে এক ধরনের প্রভাব, এবং এই যে বললাম কৈশোর বা যৌবনকালে এক ধরনের প্রভাব রয়েছে, এবং মধ্য বয়সে একটা রয়েছে, তার সঙ্গে বৃদ্ধা বয়সে এক ধরনের প্রভাব রয়েছে। প্রত্যেকটা স্টেপে আপনার জীবনকে কিন্তু ছন্ন ছাড়া পরিস্থিতি করবে। একটা জাতক জাতিকা দেখবেন ছোটোবেলায় শৈশবকালে তাদের খেলনার জিনিস দিলে পরে তারা ভাঙতে শুরু করে, একদিন দুদিন কিন্তু চলে, কিন্তু সেটা যদি তার যৌবনকালে তার ক্ষেত্রে তার দেখা গেল যে বিবাহের যোগ তৈরি হয়েছে, বিবাহ হয়েছে, বৈবাহিক জীবন,
তাহলে সেক্ষেত্রেও তার মধ্যে সেই মুভমেন্টটা কাজ করে। অর্থাৎ এরা সাধারণত একটা জিনিসে থেমে থাকে না, একটা জিনিস নিয়ে তারা সন্তুষ্ট হয় না এবং সেটাকে বেশি দিন সেটা লাস্টিং করতে দেয় না। বেশি দিন সেটা ব্যবহার করলে সে মনে হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করে মনে করে যে এটার পরিবর্তন প্রয়োজন। অর্থাৎ সেক্ষেত্রেও বিবাহিত জীবনের ক্ষেত্রেও এই ধরনের সমস্যা নিয়ে আসে। অর্থাৎ তখন মনে হয় যে এই বিবাহিত জীবন ভালো লাগছে না, পরবর্তীতে যে আসবে সেই মনে করবে ভালো। তাহলে এই কানেকশানটা তার মধ্যে তৈরি হয় এবং এই ছন্ন ছাড়া জীবন দশায় সেই জীবনে কিন্তু প্রতিষ্ঠা পায় না। তাহলে এই রাহুই কিন্তু এই জায়গাগুলোকে তৈরি করে দেয়। আবার এই রাহু কখনো কখনো একটা জাতক জাতিকা মিথ্যা কথা, দেখবেন যে স্টুডেন্টরা যদি বাবা মায়ের কাছে মিথ্যা কথা বলে তাহলে সেই জাতক জাতিকা কিন্তু জীবনে কোনো জায়গায় কোনো দিন প্রতিষ্ঠা পায় না। এটাও কিন্তু রাহুর কারণে হয়। অর্থাৎ বুধের সঙ্গে রাহু কানেক্টেড হয়ে গেলে এবারে এই সকল জাতক জাতিকা দেখবেন কোনো জাতক আছে ওভার কনফিডেন্স, মানে পড়াশোনা করছে না, পরীক্ষায় বলছে যে রেজাল্ট খুব ভালো দেখে নেবে, কিন্তু এই যে ওভার কনফিডেন্স এবং এরা এমনভাবে কথাবার্তা বলে তারা কিন্তু মানে আপনি বুঝতেই পারবেন না এটা সত্যি বলছে না মিথ্যা বলবে। তাহলে এইগুলো রাহুর সঙ্গে বুধের কানেকশান হয়। তাহলে এগুলোও কিন্তু সমস্যা তৈরি করে, জীবনে প্রতিষ্ঠা পেতে দেয় না। রাহু বিভিন্নভাবে ভোগায়। আবার দেখুন রাহুর যদি শুভত্ব দেয় এবং সেকেন্ডভাবে যদি কানেক্ট হয় এবং তুম্বস্থ অবস্থান করে তাহলে রাহু কিন্তু আপনার হঠাৎ অর্থ দিয়ে দেয়, হঠাৎ লটারি প্রাপ্তির জায়গা দেয়। আবার এই রাহু আবার লটারির জন্য আপনাকে সর্বস্ব কিনে নিতে পারে, অর্থাৎ আপনার সর্বস্ব কিন্তু শেষ করে দিতে পারে। সুতরাং আপনার জন্মছকে আমি বারবার বলছি যে লটারি বললাম মানে আপনি লটারি কাটতে আরম্ভ করলেন, আপনার জন্মছক লটারি যাওয়া পাওয়ার জায়গা আছে কিনা দেখে নেবেন। কারণ অনেক জাতক জাতিকা দেখা যাচ্ছে যে তাদের লটারি পাওয়ার কোনো যোগই নেই, কিন্তু লটারি কেটে তারা তাদের সংসারের অর্থটা দিতে পারছে না, সব অর্থই লটারির পিছনে চলে যাচ্ছে। সেটাও কিন্তু মাথায় রাখুন, কারণ লটারি আবার সেই রাহুই দিয়ে থাকে। সুতরাং সবসময় জানুন যে রাহু ফাটকা ইনকাম দেয়, আবার ফাটকা অর্থ আপনার থেকে নিঃস্ব করে নিয়ে নিতে পারে। রাহুর কানেকশান যদি ভালো থাকে তাহলে এই ফাটকা ইনকাম বা শেয়ার মার্কেটে তারা ভালোভাবে ইনভেস্ট করে প্রচুর অর্থ ইনকাম করতে পারে। আবার রাহুর কুপ্রভাবেই আপনি যে অর্থটা আপনি শেয়ারে ইনভেস্ট করলেন তার থেকে 4 গুণ অর্থ আপনার ব্যাংক থেকে বের করে নিয়ে চলে যেতে পারে রাহুর কুপ্রভাবে। সুতরাং আপনার ক্ষেত্রে কখন আপনি এই যে লটারি কাটবেন না, আপনার ক্ষেত্রে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন, আপনি করবেন না অন্য কারোর ইনভেস্ট করাবেন তাতে আপনার প্রফিট হবে না, আপনার নিজেরটা ইনভেস্ট করলে আপনার প্রফিট হবে, এগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচারের জায়গা রয়েছে এবং সেগুলো দেখে কিন্তু তার সঠিকভাবে প্রতিবিধান করতে হবে। রাহুর কুপ্রভাবে দেখবেন যে আপনার থেকে অর্থ একজন নিয়ে এসে খুব ভালো জায়গায় পৌঁছে গেছে, কিন্তু সেই অর্থটা আপনাকে যে রিটার্ন করবে ঋণ হিসাবে একসময় নিয়েছিল, সেই ঋণটা আপনাকে আর পরিশোধ করছে না। তাহলে এগুলো কিন্তু রাহুর কুপ্রভাব, এগুলো সঠিক প্রতিবিধান প্রত্যেকের জন্য রয়েছে এবং সেইভাবে কাজে লাগান। আবার এই রাহু যদি পজিটিভ যায় আপনার জন্মছকে, রাহু পজিটিভ জায়গা কোথায় দেয় জেনে রাখুন। রাহু উচ্চস্থ হয় কিন্তু বৃষ রাশিতে এবং এটা কিন্তু দ্বিমত রয়েছে, এবং কখনো বলছি মিথুন রাশিতে কিন্তু উচ্চস্থ হয় এবং এইখানে যদি রাহুর অবস্থান থাকে তাহলে কিন্তু শুভ ফল দেয়। আর একটা জায়গায় শুভ ফল দেয়, রাহু হচ্ছে কুম্ভ রাশিতে শুভ ফল দেয়। কুম্ভ রাশিতে রাহু সেই সকল জাতক জাতিকে স্বাধীনভাবে চলতে দেয়, স্বাধীনতা দেয়। তাহলে এখানেও একটা কানেকশান রয়েছে। আবার কন্যা রাশিতেও রাহু কিন্তু ভালো ফল দেয়। তাহলে এই জায়গাগুলো যে কানেক্টেড হবে এবং কোন গ্রহের সঙ্গে কানেকশান হচ্ছে সেটাও কিন্তু দেখার প্রয়োজন রয়েছে। সেই জন্য যে রাহু যে বললাম যে পয়েন্টগুলো, যে রাহু আমাদের ডিস্টার্ব করতে পারে, আবার রাহু আপনাকে খুব দারুণ জায়গায়, খুব ভালো জায়গায়, সুউচ্চ স্থানে নিয়ে যেতে পারে রাহু। সেই জন্য রাহুর প্রভাব কতটা আপনার ক্ষেত্রে খারাপ এবং রাহুর যে কি খারাপ করে দিচ্ছে আপনার, এবং তার জন্য কখন প্রতিকার করলে ভালো হবে সেগুলো দেখতে হয়। কারণ আমি যেমন বললাম মঙ্গলের সঙ্গে রাহু কানেক্টেড হলে যেমন ছন্ন ছাড়া হয়, আবার এই কানেকশান আমি বিগত দিনেও আলোচনা করেছিলাম, যদি অষ্টমের সঙ্গে কানেকশান হয় তাহলে রাহুর যেমন কোনো কিছু দেখে না, এর মধ্যে মায়া দয়া বলে কিছু নেই রাহুর।
রাহু এবং কেতুর মধ্যে কোনো মায়া দয়া নেই, যেটা শনির মধ্যে আছে। সেই জন্য শনি আপনাকে মারবে না, কিন্তু রাহু কেতু আপনাকে মেরে দেবে, স্পট ডেড করে দেবে। সুতরাং সেটা কানেকশানের ওপর ডিপেন্ড করবে, কোনো মায়া দয়া বলে এদের মধ্যে নেই। সেই জন্য দেখা যায় যে অষ্টমে রাহু কানেকশান হলে এবং তার সঙ্গে সঙ্গে যদি মঙ্গলের কানেকশান হয়, সাধারণত দেখা যাচ্ছে রোড অ্যাক্সিডেন্ট হয়। তাহলে এইগুলো আপনার জন্মছকে কি আছে? রাহু আপনাকে এমন কিছু শত্রুতার মধ্যে দিয়ে দেবে এবং শত্রুতার কবলে ফেলে দিয়ে আপনাকে এমনভাবে খারাপ পরিস্থিতি তৈরি করে দেবে, হঠাৎ সাময়িক খারাপ পরিস্থিতি। এবং সেক্ষেত্রে দেখা গেল যে ওই মঙ্গলের সঙ্গে রাহু কানেক্টেড, এবং সেটা যদি অগ্নি রাশিতে কানেকশান পেয়ে যায়, তাহলে আগুন থেকে সাবধানে বলা হয়। আগুনে আপনাকে নিঃস্ব করে দিতে পারে আগুনের দ্বারা। তাহলে সেই জায়গাগুলোও কিন্তু তৈরি করে রাহু। সেই জন্য রাহু ভালো ফল দিলে ভালো হয়, খারাপ দিলে খারাপ হয়। এবং এই যে আগামী যে তিথি রয়েছে, আগামী তিথি বিশেষ করে এই যে রাহু, যেমন বললাম খারাপ দিকে, আর কোন দিকে নিয়ে যেতে পারে দেখা গেল, মানে বিশেষ করে ব্যভিচার তার মধ্যে রয়েছে। তার সংসার ছেড়ে দিয়ে সে মানে বাইরে সবসময় পড়ে থাকছে এবং তার পরিবারকে কোনো গুরুত্ব দিচ্ছে না, পরিবারের কোনো নিয়ে কোনো চিন্তাই করে না, বাইরের জগৎকে বেশি সে আকৃষ্ট হয়ে যায়, বাইরের জগতের সঙ্গে। এবং এগুলো রাহুর মাধ্যমে হয়। এবং দেখা গেল যে সে ভালো একটা চাকরি করছে, সেই চাকরির সমস্ত অর্থটা বাইরে খরচ করে এসে সে ঋণ নিয়ে তার সংসার কিন্তু চালাচ্ছে। এরকম পরিস্থিতিও হয়, এরকম জায়গাও নিয়ে যায় এই রাহু। কারণ রাহু নেশায় আসক্ত করে দেয়, একটা জাতক জাতিকার খুব খারাপ নেশার মধ্যে ইনভলভ করে দেয়, দিয়ে সমস্ত অর্থকে নিঃস্ব করে দেয়, রাহু করে দেয়। সেই জন্য এগুলোর প্রতিকার প্রতিবিধান আমি বারবার বলি, এই যে দশ মহাবিদ্যার প্রয়োগ কখন কোথায় করবেন, কোন বয়সে, কোন রাহুর ক্ষেত্রে কোন বয়সে কী ধরনের সমস্যা দিচ্ছে তার ওপর তার প্রয়োগ রয়েছে। কখনো দুর্গার প্রয়োগ, কখনো এই দশ মহাবিদ্যার মধ্যে ষষ্ঠ দেবী যে ছিন্নমস্তা রয়েছে তার প্রয়োগ রয়েছে। এবং এই যে আগামী যে তিথি রয়েছে 8ই ফেব্রুয়ারি চতুর্দশী তিথি, এই চতুর্দশী তিথিতে কিন্তু ছিন্নমস্তা এবং বগলা মায়ের আবির্ভাব দিবস রয়েছে। যে ছিন্নমস্তা সে কিন্তু অবস্থান করছে রতি দেবী এবং কামদেব, অর্থাৎ কামদেব এবং রতি দেবীর যে সঙ্গমরত অবস্থায় রয়েছে তার ওপরে সে কিন্তু অবস্থানরত, অর্থাৎ সে কিন্তু সেখানে অবস্থান করছে, তার ওপর দণ্ডায়মান। অর্থাৎ এখানে বুঝতেই পারছেন যে অসৎ সঙ্গে কোনো মানুষ মিশে যাচ্ছে, একাধিক সম্পর্কে যুক্ত হয়ে যাচ্ছে, কোনো জাতক জাতিকা তার সংসার ছেড়ে দিয়ে সে বাইরের জগতে মিশে যাচ্ছে, কোনো জাতক জাতিকা দেখা গেল নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। এবং এই জায়গাটা তার কিন্তু একটা নির্দিষ্ট লক্ষণ দেখাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন যে এই ছিন্নমস্তার আবির্ভাব, এবং এই ছিন্নমস্তার তার মুন্ডু, অর্থাৎ তার কিন্তু ধড় থেকে মুন্ডুটাকে আলাদা করেছে এবং নিজের হাতে রেখেছে। এবং তার অর্থাৎ ত্রিশক্তি, এখানে বিশেষ করে বলা হচ্ছে যে 3টে ধারা দিয়ে তার শরীর থেকে রক্ত বার হচ্ছে, এবং 2টো ধারা সে তার যোগী, অর্থাৎ তার যোগিনী যে ছিল, অর্থাৎ তার যে সঙ্গিনী ছিল তার সঙ্গীদের খাওয়াচ্ছে, এবং আর একটা ধারা তার নিজের মুখমণ্ডলে এসে পৌঁছাচ্ছে বা নিজের মুখমণ্ডলে পড়ছে। এবং এটার থেকেই কিন্তু অনেক কিছু বোঝা যায়, এবং অনেক কিছু যেটা আজকের আলোচনা করলাম যে রাহু কিভাবে একটা জাতিকাকে খারাপ দিকে নিয়ে যেতে পারে, আবার ওই রাহুই একটা জাতক জাতিকাকে কতটা ভালোর দিকে নিয়ে যেতে পারে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারটা অবশ্যই নোট করে রাখুন। এবং আমার যে নির্দিষ্ট চেম্বারগুলো রয়েছে, প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার আছে, প্রত্যেক সোমবারে রয়েছে কিন্তু ব্যারাকপুর এবং শ্রীরামপুর, আর মঙ্গলবারে কালীঘাট চেম্বার, বুধবার শনিবার করে বাইরের চেম্বার থাকে, বহরমপুর মেচেদা এবং তার সঙ্গে সঙ্গে তারাপীঠ, কখনো কিন্তু আপনি বর্ধমানে পাবেন। আর বৃহস্পতিবার কৃষ্ণনগর, শুক্রবার হাতিবাগানের চেম্বার। কারণ আগামী যে তিথি রয়েছে খুব গুরুত্বপূর্ণ তিথি, যেটা এই নির্দিষ্ট তিথি বারবার বলছি যে ফেব্রুয়ারির কিন্তু 8 তারিখ এবং 9 তারিখ, এবং এই 9 তারিখে যে অমাবস্যা সেটাকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করুন। যাই হোক, বিগত দিনে আমার কাছে যারা এসেছিল তারা খুব ভালো আছে এই জায়গায়, তাদের কাছ থেকে শুনুন তারা কতটা ভালো আছে।
নমস্কার, সকলে খুব ভালো থাকবেন। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল। সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে। প্লাস দাদাকে যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি। কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু, আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার অন্তর থেকে তাকে আমার ভালোবাসা ও আশীর্বাদ আমার তার মাথার উপরে। আমার জীবন নিয়ে আমি যতবার হসপিটালে গেছি ততবার আমাকে ফিরিয়ে নিয়ে এসছে। যখনই জানাতাম উনি ফোন ধরতে, সেই সমাধান আমাকে করে দিয়েছে। আমার গুরু স্বয়ং সে পাঠিয়েছে এখানে। তাছাড়া আমি তাকে চিনতামও না, জানতামও না। গৌতম শাস্ত্রীকে আমার প্রাণ ভরা আশীর্বাদ এবং ভালোবাসা। তার যেন সারা ভারতবর্ষময় তার সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। আমার গৌতম শাস্ত্রী, তার গুরু হচ্ছেন লোকনাথ বাবা। সে স্বয়ং তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। এই জন্য সবাই তাকে চিনছে, জানছে। তার কাছে অনেক মানুষ ছুটে আসছে শুধু শান্তির জন্যে, শুধু একটু শান্তির জন্য ছুটে আসছে। আমার কোটি কোটি আশীর্বাদ, কোটি কোটি নমস্কার।
আমি জানালাম গৌতম শাস্ত্রীকে, আমাকে অনেক অনেক উপকৃত আমি হয়েছি। আমার এক নাতনি 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। মা তারা কামাখ্যা মার চরণে যেন ওনার আমাদের যেন সহায় হয়ে থাকতে পারেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষ বই তার নামে যেন ছড়িয়ে পড়ে, আমার এই প্রার্থনা। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসতে পারে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম, এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। আমার হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমার অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিলো, এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল, সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি, এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে, এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে এথিক্সান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল।
সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, অনেক কিছু বলি, কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পাচ্ছিলাম, ফিল করতে পারছিলাম। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। আমি হাসর থেকে এসেছি, ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম, খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।